চারজন আছি, 1000 টাকা দিব, যাবি? বেশি দূরে না ওই বাড়িটাই। কথাটা শুনে আঁচল লোকটার দিকে তাকালো। বিশাল বড় শরীরের অধিকারী, মনে হচ্ছে দানব সামনে দাঁড়িয়ে আছে। কি হলো বল, যাবি? আচ্ছা ঠিক আছে, 1500 দিব। আমি ওসব করি না। তুই ভালো মেয়ে। হ্যাঁ, তাহলে এত রাতে কি হাওয়া খেতে বের হয়েছিস? আঁচল আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। লোকটা ইশারা করে তার সাথীদের ডেকে সবাই মিলে আঁচলের পিছনে আসতে লাগলো। আঁচল জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু পরেই জোরে বৃষ্টি নামতে শুরু করলো। বাসায় এখনও অনেক দূর, আর বৃষ্টিতে ভিজলে যদি অসুস্থ হয়ে যায়, তবে আগামী যে কদিন সেও অসুস্থ থাকবে, তার বাসায় চুলা জ্বলবে না। আজ নিয়তি তার সঙ্গ দিচ্ছে না, দিয়েছিলই বা কবে? একটা ছাউনির নিচে এসে দাঁড়ালো। লোকগুলো পেছনে পেছনে আসলো। আঁচল হাল ছেড়েই দিছে। যদি একান্ত কিছু করার না থাকে, তবে তাদের কাছে হাত জোর করে বলবে, যাতে তাকে জানে না মারে। ছাউনির মাঝে আগেই বসেছিল রাহি, হাতে সিগারেট নিয়ে নিজে পড়ছে, সাথে সিগারেটকেও পড়ছে। হঠাৎ খেয়াল করলো লোকগুলো মেয়েটাকে পুরো ঘিরে নিয়েছে, মেয়েটাকে স্পর্শ করছে। হঠাৎ করে একজনকে বলেই দিল, এমন টকবগে মায়া হাতছাড়া কর্ম কীভাবে তরে? রাহি পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরে বলল, হ্যাঁ, আমি একটা কাজে বাইরে আছি, বৃষ্টির কারণে আটকা পড়ে আছি। তুমি কেস ফাইলটা করে রাখো, আর যদি কিছু স্বীকার করতে না চায়, তবে ফুটন্ত পানিতে বসিয়ে রাখো, আমি আসছি। কথাগুলো একটু জোরেই বলল। এরপর ওদের দিকে গিয়ে বলল, আপনারা কোথায় গিয়েছিলেন এত রাতে? সাথে আবার একটা মেয়ে। তাদের মাঝে থেকে একটা লোক বলল, রাস্তা একা ছিল, তাই আভাকে বাসায় এগিয়ে দিচ্ছি। ও, 4 জন মিলে? হ স্যার। আপনি ওনাদের চেনেন? আঁচলকে উদ্দেশ্য করে বলল। আঁচল কথা না বলে ঘাড় নাড়িয়ে বলল, না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেক সমাজসেবা করেছেন, আমি ওনাকে বাসায় পৌঁছে দিব, আপনারা আসুন। লোকগুলো একজন আরেকজনের দিকে তাকাতাকি করে চলে গেল। একটু পরে বৃষ্টি থেমে গেল। রাহিও ছাউনি থেকে বের হয়ে নিজের মতো হাঁটতে লাগলো। আঁচল পেছনে থেকে দৌড়ে এসে বলল, ধন্যবাদ স্যার। কেন? আমাকে বাঁচানোর জন্য। ও আচ্ছা, কিন্তু আপনি এত রাতে বাইরে কেন? আঁচল আর কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। আঁচলকে চুপ করে হাঁটতে দেখে রাহিও চুপ করে হাঁটতে লাগলো। 3 রাস্তার মোড়ে এসে রাহি আঁচলকে জিজ্ঞেস করলো, আপনি কোন রাস্তায় যাবেন? আমি এই দিকে যাব। আচ্ছা, আপনার বাসা কত দূরে? এই তো 30 মিনিট লাগবে। আপনাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। বন্ধুর বউকে রক্ত দিয়ে আসলাম তো, আকাশের অবস্থাও ভালো না, তাতে আপনি আবার দুর্বল। সামনে আমার বাসা, চলুন, একটু বিশ্রাম নিয়ে তারপর না হয় বাসায় যাবে। রাহি না বলবে, কিন্তু আবার টিপটাপ বৃষ্টি নামতে শুরু করলো, তাই তার সাথে তার বাসায় যেতে চাইল। এদিকে মাথাটাও ঘুরছে। একটু দূরে যেতেই রাস্তায় পড়ে থাকা কিছু একটার সাথে পা লেগে সামনে পড়ে গিয়ে রাহি অজ্ঞান হয়ে যায়। সেদিনের মতো রাহির আর কিছু মনে নেই। পরের দিন যখন চোখ খুলল, চোখের সামনে একটা ছোট পরী তার দিকে তাকিয়ে আছে। রাহিকে চোখ খুলতে দেখে খিলখিল করে হাসতে শুরু করলো। জিজ্ঞেস করতে যাবে তার নাম, এর আগেই দৌড়ে চলে গেল। মাথাটা ব্যথায় টনটন করছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরে বসে থাকলো। হঠাৎই পাশে একটা মেয়েলি কণ্ঠ, এখন কেমন লাগছে? মাথা তুলে তাকায় রাহি। কেমন জানি চেনা চেনা লাগছে, কিন্তু কোথায়? আপনি গতকাল রাতে আপনি আমায়। ও আচ্ছা, ওই পিচ্ছিটাকে? ওটা আমার ছোট বোন, খুবই মিষ্টি, আপনার মতোই। মাথার ব্যথা কি কমেছে? একটু আছে, আপনি বিশ্রাম করুন, আমি নাস্তা নিয়ে আসছি। আঁচল চলে গেল। পিচ্ছিটা দরজার ওপাশে থেকে চুপি চুপি দেখছে। রাহির সাথে চোখাচোখি হতেই আবার পালিয়ে গেল। চা হাতে একটা মেয়ে আসলো। একটু আগে যে পিচ্ছিটা দৌড়ে পালালো, তার থেকে বছর 3 বড় হবে, কিন্তু মেয়েটা দেখতে খুবই মিষ্টি। ভাইয়া, আপনার জন্য চা নিয়ে এসছি। আচ্ছা দাও। চা দিয়ে চলে যেতে লাগলো। এই আপু, কিছু বলবেন? ভাইয়া বসো, এখানে গল্প করি। মেয়েটা রাহির থেকে কিছুটা দূরত্ব রেখে বসল। রাহি চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করল, তোমার নাম কি? অধরা। বাহ, সুন্দর নাম তো। চাটা কে বানিয়েছে? তুমি? আপু বানিয়েছে। আপু খুব সুন্দর চা বানায়। তোমার আপুর নাম কি? আপনি চা খান, আমি গিয়ে আপুকে সাহায্য করি। অধরা চলে গেল। রাহিও উঠে চায়ে চুমুক দিতে দিতে জানালার ধারে এসে দাঁড়ালো। পুরো বাসার মাঝে শুধু এই একটা জানালার সামনে কিছুটা ফাঁকা জায়গা। কেউ একজন কথাটা বলল। রাহি পেছনে তাকিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, কিন্তু পরিবেশটা সুন্দর। আপনার কাছে সুন্দর, কিন্তু আমাদের কাছে আতঙ্ক।
কথাটা রাহির মাথার ওপর দিয়ে গেল। আতঙ্ক মানে? ছাড়ুন ওসব। আপনি কি এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনি অনেক ভালো স্টুডেন্ট, তাই না? কেন? টেবিলের উপর আপনার কৃতিত্ব ঝকঝক করছে। একসময় ছিলাম। একসময় ছিলেন মানে? এখন পড়ালেখা করেন না? না। ও আচ্ছা। তো কতদূর পড়েছেন? ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। এরপর আর বাবা মা মারা যায়। এরপর 2 বোন নিয়ে সরি। আচ্ছা, কোনো চাকরি কি পেয়েছেন? আঁচল একটু হেসে বলল, চাকরি? তাহলে আপনি কি করেন? সংসার কিভাবে চলে? কিছুক্ষণ মাথা নিচু করে নিশ্চুপ হয়ে থাকলো আঁচল। আপনি আমায় বলতে পারেন, যদি আপনার কোনো উপকারে আসি তাহলে নিজের মনে প্রশান্তি পাব। আঁচলের চোখ টলমল করছে। এই বুঝি গাল গড়িয়ে 2 ফোঁটা হীরা ঝরে পড়ল। হঠাৎ দরজার দিকে লক্ষ্য করলো আঁচল। অধরা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করো? বড়দের কথা শুনতে হয় না, জানো না? যাও রান্নাঘরে গিয়ে দেখো ওগুলো ঠিক আছে কিনা। আঁচলের রাগ দেখে অধরা ভয়ে তাড়াতাড়ি প্রস্থান করল। রাহি খেয়াল করল আঁচলের কণ্ঠ ভেজা, চোখেও পানি জমে আছে। আপনার যদি সমস্যা থাকে তবে আমি জোর করব না। আপনি কি জানতে চাইলেন আমি কি করি, কিভাবে আমাদের সংসার চলে? কিন্তু আপনি যদি বলতে। আমার শরীর বিক্রি টাকা দিয়ে। কথাটা হয়তো ছোট একটা বাক্য মাত্র, কিন্তু রাহির চারপাশ স্থির করে দিয়েছে নিমিষে। রাহি আর একবার আঁচলের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নিল। কিছুতেই বিশ্বাস করতে পারছে না, তার নিজের কানকে আজ তার কাছে মিথ্যা মনে হচ্ছে। আঁচলের চোখের পানি গড়িয়ে পড়ছে। নিজেকে একজন দেহকর্মী হিসেবে পরিচয় দেওয়া যে কতটা কষ্ট তা শুধু সেই জানে যে দেয়। রাহি বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আঁচলের দিকে তাকাচ্ছে আর দেয়ালের ছবিগুলোর দিকে তাকাচ্ছে। ওই মেয়েটা আর এই মেয়েটার মাঝে অনেক পার্থক্য। আঁচল চোখ মুছে বলল, রান্না প্রায় শেষ, প্লিজ না খেয়ে যাবেন না। আঁচল চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। রাহিও ধূপ করে খাটে বসে ভাবতে লাগলো, সে যা শুনল তা কি সত্যি? এখন তার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে শুরু করলো। আবারও অধরার আগমন। ভাইয়া। রাহি মাথা নিচু করেছিল। ভাইয়া শব্দ কানে আসতেই চোখ তুলে তাকালো। ও তুমি? হ্যাঁ। কিছু বলবা? আপু কি চাকরি করে ভাইয়া, যে তাকে রোজ রাতে অফিসে যেতে হয়? তুমি জেনে কি করবে? আপুর অফিসের স্যার খুব খারাপ। আপুকে খুব বকাবকি করে মনে হয়। কেন? আপু রোজ ঘরে ফিরে আব্বু আম্মুর রুমে গিয়ে কান্না করে। আমার খুব কষ্ট হয়। আমায় আপুর স্যারের কাছে নিয়ে যাবেন? আমি ওনাকে ইচ্ছে মতো বকা দিয়ে আসবো। অধরার চোখে পানি টলমল করছে। আমার আপু খুব ভালো জানেন, ও কাউকে বকা দেয় না। ওনার কি ওকে দেখে মায়া হয় না? আপু কারো বকা সহ্য করতে পারে না। আপনি ওনাকে একটু বলবেন যাতে আমার আপুকে আর না বকে। আমার খুব কষ্ট হয় আপুকে কান্না করতে দেখলে। ওই দিন আপুকে থাপ্পড় দিয়েছিল। আপুর গাল লাল হয়েছিল। আপুকে আমি বলেছিলাম যে ওই স্যারের চাকরি ছেড়ে দিতে, কিন্তু আপু বলে আর কেউ নাকি চাকরি দেয় না। রাহি কি বলবে কিছুই ভেবে পায় না, শুধু হাত দিয়ে অধরার চোখের পানি মুছে দিল। আচ্ছা আপু, তোমার আপুর স্যারকে আমি বলে দিব যাতে সে আর তোমার আপুকে না বকে। তোমার আপুকে গিয়ে বলো ভাইয়া ডাক। অধরা আঁচলকে ডাকতে গেল। রাহি আবারও মাথা নিচু করে বসে থাকলো। আমায় ডাকছেন? আমি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া করে যান। পকেট থেকে ওয়ালেটটা বের করে করতে করতে বলল, ইচ্ছে করছে না। ওয়ালেট থেকে 500 টাকা বের করে একটা ঠিকানা হাতে দিয়ে বলল, আজ রাতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, এটা আমার বাসার ঠিকানা। 3 জনেই চলে আসবেন। আঁচল রাহের দিকে তাকিয়ে আছে। রাহিকে সে অন্য সবার থেকে আলাদা ভাবত, কিন্তু সেও। দেখুন স্যার, ওরা এখনও ছোট, আর আমি চাই না ওরা কখনো আমার মতো হোক। আপনাকে যেটা বলছি সেটা করবেন। বেশি কথা বলে আমার ব্যবহার খারাপ করতে বাধ্য করবেন না। সন্ধ্যায় যেন 3 জনকেই বাসায় পায়, নয়তো আপনাদের সবার খবর খারাপ আছে। আর বাকি টাকাটা বাসায় দিয়ে দেব। আঁচলের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে রাহি চলে গেল। আঁচলের 2 চোখ দিয়ে অঝরে পানি ঝর। আজ বুঝি তার জন্য তার 2 নিষ্পাপ বোনের জীবনেও আধার নেমে আসে। পৃথিবীতে কেউ ভালো না। সবাই দিনের আলোয় পবিত্র দিন ফুরাইলে বোঝা যায় সবার আসল চরিত্র। রাহি দরজার কাছে গিয়ে পিছনে তাকিয়ে দেখল আঁচল মাথা নিচু করে আছে। মনে হচ্ছে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। রাহি আবার বলল, আসতে ভুল হয় না যেন। দরজা থেকে কিছুটা দূরে সে পিচ্চি মেয়েটা দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? আরশি। তোমার আপুর সাথে আজ আমাদের বাসায় এসো। তোমাদের দাওয়াত রইল কেমন? রাহি কথাটা বলেই আরশির মাথায় হাত বুলিয়ে চলে গেল। আঁচল ততক্ষণে বের হয়ে আসছে। রাহির কথা শুনে মনে মনে ভাবছে, সবাই ভালো মানুষের মুখোশ পরা। আর যাই হোক, আমার কারণে আমার বোনের জীবনে আধার আসতে দিব না। কিন্তু আমি কি করব? দরকার পড়লে তার পায়ে ধরব।
তবু আমার বোনের জীবনের আধার আসতে দিব না। ওনার যত চাহিদা সব আমায় দিয়েই পূর্ণ করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। সারাটি দিন আঁচলের মনমরা হয়ে কেটে গেল। কি করবে সে? কিছুতেই ভেবে কোনো কুল পায় না। এখন সূর্যটাও ডুবে গেল। যাবে নাকি যাবে না সেই চিন্তা এখন আবার নতুন করে জায়গা করে নিল। সে তো পুলিশ, যদি না যায়, আর যদি আঁচলকে বেআইনি কাজের জন্য ধরে নিয়ে যায়, তবে সমাজ কি বলবে সে চিন্তা করে না। কিন্তু তার বোনরা কী করবে, কোথায় যাবে, কি খাবে? অবশেষে সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দুই বোনকে সাথে নিয়ে রওনা দিল রাহির বাসার উদ্দেশ্যে। দুইবার কলিং বেল বাজানোর পর রাহি এসে দরজা খুলে দিল। ও আপনারা আসুন। কেমন আছো অধরা, আরশি? অধরা বলল, ভালো। আপনি? আমি ভালোই আছি। আসো, ভিতরে আসো। ভেতরে এসে অধরা আর আরশি সোফায় বসে পড়ল। আঁচল পাশেই দাঁড়িয়ে আছে। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। টিভিটা অন করে অধরা আর আরশিকে দেখতে বলল। আপনি আমার সাথে আসুন, আঁচলকে বলল। আঁচল মনে মনে প্রস্তুতি নিতে লাগলো, কারণ সে জানে তার সাথে এখন কি হতে যাচ্ছে। রাহি আঁচলকে নিয়ে রান্নাঘরে আসলো। আঁচল অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এখানে কেন তাকে নিয়ে আসলো। ফ্রিজ থেকে মুরগির মাংসগুলো বের করুন। রাহির কথায় আরও অবাক হয়ে তাকালো আঁচল। লোকটা কি বলে? লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ফ্রিজ থেকে মুরগির মাংসগুলো বের করুন। কিন্তু কেন? রান্না করব? না মানে আপনি রান্না করবেন, আমি আপনাকে সাহায্য করব। খাওয়া করতে হবে তো। আঁচল আর কথা না বলে রান্না করতে শুরু করলো। রাহিও তাকে সাহায্য করছে, আর এদিকে অধরা আর আরশি বসে টিভি দেখছে। রান্না শেষ করে সবাই মিলে বসে খাওয়া শেষ করলো। আঁচল খাওয়ার মাঝে মাঝে রাহির দিকে তাকাচ্ছে। লোকটা চাচ্ছে কি? তার চাও তো শারীরিক তৃপ্তি, কিন্তু সে আমাদের এভাবে আপ্যায়ন করছে কেন? নিশ্চয়ই এর পেছনে মতলব আছে, নইলে লোকটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। সে আসলে কি করতে চাচ্ছে? আজকাল তো সিরিয়াল কিলারের অভাব নেই, তবে কি উনিও আমাদের এভাবে খাইয়ে পরে হত্যা করবে? নানান চিন্তা ভর করলো আঁচলের মাথায়। ভাত যেন তার গলা দিয়ে আর নামছে না, শরীরটাও হিম শীতল হয়ে আসছে। কি হলো, আপনি খাচ্ছেন না কেন? রাহির কথায় ভাবনায় ছেদ ঘটল। কিছুটা চমকে উঠে বলল, আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। অধরা আরশি কেমন লাগছে? অধরা বলল, খুবই ভালো। আপনি খুব ভালো ভাইয়া। আরশি কথা বলো না কেন? আঁচল এবার বলল, ও পরিচিত কারোর সাথে কথা বলে না। আপনার বোনগুলো কিন্তু খুবই মিষ্টি। আঁচল রাহের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। হয়তো একটু পরেই আমাদের জীবনের শেষ হতে চলছে। মনে মনে বোনদের কাছে ক্ষমাও চেয়ে নিল। ক্ষমা করে দিও বোন, আমার জন্য অকালে তোদের জীবন ঝরে গেল। খাওয়া শেষ হতেই আরশি বলল, আপু আমার খুবই ঘুম পেয়েছে। আরশির কথার সাথে তাল মিলিয়ে অধরা বলল, ওদের যখন ঘুম পেয়েছে তাহলে ওই রুমটাই ওদের শুয়ে দিন। আঁচল অধরা আর আরশিকে নিয়ে রুমে চলে গেল। রাহি টিভি দেখছে। টম জেরি কার্টুনটা খুবই প্রিয় তার। প্রতিটি এপিসোড তার মুখস্থ, তবুও সে দেখে। এক অন্যরকম আনন্দ কাজ করে। প্রায় 30 মিনিট পরে আঁচল রাহির সামনে এসে দাঁড়ালো। রাহি লক্ষ্য করল আঁচলের চোখ লাল হয়ে আছে। আপনার চোখগুলো এত লাল হলো কিভাবে? আরশির আঙ্গুল লেগে। ও, ছাদে যাবেন? আঁচল কিছু না বলে শুধু মাথা নাড়ালো। দুজনেই ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহি একটু সামনে আর আঁচল পিছনে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে রাহি। হঠাৎই সে খেয়াল করলো আঁচল এসে তার পা ঝাপটে ধরে কান্না করছে। কি করছেন আপনি এসব? আপনার যত চাহিদা মেটানোর ইচ্ছে আপনি আমায় দিয়ে মেটান। আপনি যেভাবে বলবেন আমি সেটাই আপনাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্লিজ আমার বোনদের কোনো ক্ষতি করবেন না। প্লিজ আপনি উঠুন, উঠুন বলছি। আপনি প্লিজ তাদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা, করব না। এবার পা ছাড়ুন। আঁচল পা ছেড়ে উঠে দাঁড়ালো। রাহি পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল আঁচলের দিকে। কান্না করলে মন ফ্রেশ থাকে, তাই বলে এত কান্না করা ঠিক না। আঁচল কিছু বলল না, টিস্যু দিয়ে চোখ মুছল। আচ্ছা, একটা কথা বলি, আমার খুবই জানতে ইচ্ছে হচ্ছে। জি বলুন। আপনি ভেবেছিলেন আমি আপনার বোনদের সাথে শারীরিক সম্পর্ক করব, তাহলে ওদের নিয়ে আসছেন কেন? আপনি পুলিশ, যদি আমাদের কোনো ক্ষতি করেন তাই। আমি পুলিশ আপনাকে কে বলল? আপনি তো গতকাল রাতে বলেছিলেন। আঁচলের কথা শুনে রাহি একটু শব্দ করেই হেসে দিল। রাহিকে হাসতে দেখে আঁচল অবাক চোখে তাকিয়ে আছে। আপনি হাসছেন কেন? আমি ওসব পুলিশ টুলিশ কিছু না। ওই দিন আপনাকে বাঁচানোর জন্য উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেছি। আচ্ছা, ভালো কথা। আপনি যদি দেহকর্মী হয়ে থাকেন
তাহলে কেন গতকাল ওদের থেকে পালিয়ে যেতে চাইছিলেন? তারা তো আপনাকে মোটা অঙ্কের টাকা দিত। আঁচল মাথা নিচু করে বলল, আমি মাত্র 7 দিন হলো এসব নোংরা কাজে নিজেকে জড়িয়েছি, তাই আমার সহ্য করার ক্ষমতা এখন এতটাও হয়নি যে 4টা হিংস্র খাদকের হাতে নিজের শরীরটা সঁপে দিব। যে কাজ আপনার এবং আপনার পরিবারের খাদ্য যোগান দেয় সে কাজকে বাজে বলছেন? বা যেটা বাজে সেটাকে তো বাজেই বলবো। পৃথিবীতে বাঘ, সিংহ, ভাল্লুক এদের থেকে যে বড় খাদক পুরুষ জাতি, তাই কদিনে বুঝতে পেরেছি। চাহিদার টানে কাছে টানে, কিন্তু যে তার চাহিদা মেটাচ্ছে তার কতটা কষ্ট হচ্ছে সেটার দিকে তার কোনো খেয়ালই নেই। আর সে খেয়াল করবেই বা কেন? সে তো এমনি এমনি আসেনি, টাকা দিয়ে নিয়ে আসে। এতে সে বাঁচুক আর মরুক তাতে তার কি? তার টাকা উসুল হলেই হলো। চারদিকের আবছা আলোয় আঁচলের চোখের পানি চকচক করছে। এই বাজে পথটা বেছে নেওয়াটা কি খুবই জরুরি ছিল? এবার আঁচল মাথা তুলে রাহির দিকে তাকালো। কেউ কি নিজের শখে যৌনকর্মী হয়? আপনার ভদ্র সমাজ হতে বাধ্য করে। সমাজে তো অনেক কাজই আছে, আপনি চাইলে অন্য কাজও করতে পারতেন। চেষ্টা করুন। আর কম করিনি, কিন্তু প্রতি ক্ষেত্রেই বিছানায় যাওয়ার অফার পেতে হয়েছে, নয়তো অপমানিত হতে হয়েছে, হাসির পাত্র হতে। কেন জানেন? কারণ আপনার ভদ্র সময় গিভ অ্যান্ড টেক মেনে চলে। কিছু পেতে হলে কিছু দিতে হবে, আর সেই কিছুটা হলো প্রতিনিয়ত তাদের বিছানায় যেতে হবে। ও, একজন আমায় কি অফার করেছিল জানেন? কি? তার মাদকাসক্ত ছেলে যে কিনা নেশা করার পর হিংস্র জানোয়ারের থেকেও হিংস্র হয়ে যায়, মেয়েলি মাংসের স্বাদ নিবে জন্য প্রতিদিন তার বিছানায় যেতে, তার যৌনতা চাহিদা মেটাতে। আপনি কি বলেছিলেন? আমি শুধু বলেছিলাম এসবের থেকে আমার সাথে বিয়ে দিন, আমি ওনাকে শুধরে দিব। পাল্টা উত্তর কি শুনতে হয়েছে জানেন? কি? তোমার মতো রাস্তার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব, এটা ভাবলে কিভাবে? তোমাকে শুধু তার চাহিদা মেটাতে বলেছি, তাকে নিয়ে স্বপ্ন দেখতে নয়। ভাবুন তাহলে আপনার সমাজ কতটা ভালো। বাবা তার ছেলের যৌনতার জন্য একটা মেয়ের বয়সের মেয়েকে তার বিছানায় পাঠাতে একবার ভাবে না। ভাবুন দারিদ্র ঘরের মেয়েদের সমাজে কোন চোখে দেখা হয়। তবুও তো আপনার চরিত্র যৌনকর্মী ছাপটা উঠত না। তাহলে আপনার সমাজ? আচ্ছা, আপনি তখন থেকে আপনার সমাজ বলছেন কেন? এই সমাজটা আপনার না? না, আমি সেই অন্ধকার নোংরা বাজে সমাজের, যে সমাজের নাম শুনলেই আপনারা থুতু ফেলান, আবার রাতের আধারে চোরের মতো সেই সমাজেই হারিয়ে যান। চলুন ওখানটাই বসি। রাহি আঁচলে সে দেয়ালে হেলান দিয়ে বসল। বাবা মার মৃত্যুর পর জমানো কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে কিছুদিন চলি। এরপর থেকে শুরু হয় জীবনযুদ্ধ। অনেকবার চেয়েছিলাম সুসাইড করতে, কিন্তু পারিনি। ছোট বন্ধুটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমি মরে গেলে হয়তো ওদেরও আমার রাস্তায় আসতে হবে, কিন্তু আমি চাই না। আমি ঝড় সামলে নিয়ে তাদের ছাতা হব বাকিটা জীবন। রাহি কিছু বলছে না, শুধু ভাবছে মেয়েটা কতটা চাপে পড়ে আজ এমন অবস্থায়। পৃথিবীতে যার মা বাবা নেই, পৃথিবীটা সত্যি তার কাছে মৃত্যু যন্ত্রণার মতো ভয়ঙ্কর, যেখানে কেউ কাউকে এক ফোঁটা জায়গা ছেড়ে দেয় না। রাহি আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছু সময় পর হঠাৎ তার কাঁধে কিছু একটা পড়ল মনে হলো। আঁচল ঘুমিয়ে পড়েছে। সেই রাহির ঘাড়ে মাথা হেলিয়ে দিয়েছে। রাহি আঁচলের দিকে কিছুটা সরে আসলো, যাতে আঁচলের কষ্ট না হয়। আঁচল বারবার হিংস্র শব্দটা ব্যবহার করেছিল। এর মানে কি আমরা পুরুষ জাতি সত্যি নিজের চাহিদা পূরণে হিংস্র পশুনে আচরণ করি? হয়তোবা। রাহি আঁচলের দিকে তাকালো। চোখের পাতায় এখনও পানি জমেই আছে। আলতো করে পানিগুলো মুছে দিয়ে আঁচলকে কোলে নিয়ে আসলো রুমে। অধরা আর আরশির পাশে শুয়ে দিয়ে রাহি অন্য রুমে চলে গেল। আঁচল, অধরা, আরশি, আমাদের সমাজ ব্যবস্থায় এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সময় ঠিক কয়টা মনে নেই, তবে খুব বেশি সকাল হয়নি এটা ঠিক। চোখে সূর্যের আলো পড়ায় ঘুম ভেঙে গেল রাহির। চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু চোখ খুলছে না। হাত দিয়ে চোখ মুছে এবার চোখ খুলল রাহি। আঁচল জানালার পর্দাটা সরিয়ে দিয়েছে, তাই আলো এসে সরাসরি চোখে পড়ছে। আপনি রুমে আসলেন কিভাবে? দরজা তো খোলাই ছিল। ও আচ্ছা, কটা বাজে? 10টা 30। আপনাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি। আজ নাকি একটা মিটিং আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমার সিগনেচার লাগবে। আঁচলকে আর কিছু না বলে দিয়ে তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে রাহি। ইতিমধ্যে আঁচল রাহির জন্য খাবার গরম করতে রান্নাঘরে চলে আসে। রাহি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ সময় লাগবে না। খাবার গরম হয়ে গেছে প্রায়, সময় নেই, এসে খাবো। আর হ্যাঁ, সব কিছু ফ্রিজে আছে, তাড়াতাড়ি রান্না করেন। আপনারা সকালেরটা খেয়ে নেন, আমিও একটু পরেই আসি। রাহি আর কিছু না বলেই চলে গেল। আঁচল পিছনে থেকে ডাকলো, কিন্তু রাহি সে কথায় কান দিল না।
অফিসে গিয়ে অফিসের কাজ শেষ করলো। এরপর ওই দিন যে বন্ধুর বউকে রক্ত দিয়েছিল তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিল। এখন প্রায় রাত 9টা। কলিং বেল বাজার সাথে সাথে আঁচল দরজা খুলে দিল। মনে হয় দরজায় দাঁড়িয়েছিল। রাহি কখন আসবে সেই অপেক্ষায় করছিল। আপনারা চলে যাননি? না মানে, আচ্ছা আসুন। ভেতরে এসে অধরাকে জিজ্ঞেস করলো, খাওয়া করেছো রাতে? হ্যাঁ ভাইয়া। আরশি খাইছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে, শুধু আপু খায়নি। রাহি ঘাড় বাঁকা করে আঁচলের দিকে তাকালো। চোখাচোখি হতে আঁচল মাথা নিচু করলো। তুমি ঘুমাবে না? হ্যাঁ, যাও শুয়ে পড়ো। আঁচলের দিকে তাকিয়ে বলল, ওকে ঘুম পাড়িয়ে দিন। আঁচল অধরাকে নিয়ে রুমে চলে গেল। রাহি রুমে এসে ফ্রেশ হলো। এরপর বাইরে এসে সোফায় বসে টিভি দেখতে শুরু করলো। একটু পরে আঁচল এসে দাঁড়ালো। অধরা ঘুমিয়েছে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? আপনি পারবেন এত তাড়াতাড়ি ঘুমাতে? ঘাড় নাড়িয়ে না বলল আঁচল। ছোটবেলাটা আসলে সুন্দর, কোনো চিন্তা নেই। তার জন্য বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে চোখে বাসা বাঁধে। চলুন খাওয়া করি। আঁচলকে নিয়ে খেতে আসলো রাহি। চুপচাপ খাওয়া শেষ করে রাহি নিজের প্লেটটা পরিষ্কার করে ছাদে চলে আসলো। আঁচলের খাওয়া তখনও বাকি। রাহি চাঁদের দিকে তাকিয়ে ভাবছে, যদি চাঁদে যেতে পারতাম তাহলে আর কোনোদিন পৃথিবীতে আসতাম না। এসব বড় বড় দালান ভালো লাগে না। কেমন যেন মানুষের মনগুলো ইট পাথরের মতো কঠিন হয়ে গেছে। আমরা চলে যাইনি জন্য রাগ করেছেন তাই না? আঁচলের কথায় রাহি পিছনে ফিরল। মুচকি এসে বলল, আমি চাইতাম যাতে আপনারা না যান। কেন? আচ্ছা, সেটা আমি পরে বলছি। আগে আপনি বলুন তো, আপনি কেন যাননি? আপনার কাছে যে জন্য টাকা নিয়েছি সেই কাজটা শেষ করিনি তাই। কারণ আমি বাজে হতে পারি, চিটার নই। ও আচ্ছা, আপনি চাইলে চলে যেতে পারতেন। আমি বলবো আপনি কেন চাইতেন যে আমরা না যাই? আঁচলের কথাটা শুনে খুবই উৎসাহিত হলো রাহি। হাসি হাসি মুখে বলল, তাই? বলুন শুনি। আপনার চাহিদা পূরণ হয়নি, আপনি কি আপনার টাকা পানিতে ফেলবেন নাকি? তাই জন্য? আঁচলের কথাটায় রাহির মনের কোথাও যেন একটা বড় জখমের সৃষ্টি করলো। হাসি মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। রাহি আবার ফিরে আকাশের দিকে তাকালো। রাহি মনে মনে ভাবছে, পৃথিবীর সবাই কি চাহিদার জন্যই অন্যকে কাছে টানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। তবে জীবন যাকে যেভাবে শিখিয়েছে সে সেভাবেই সবাইকে বিচার করবে, এটাই স্বাভাবিক। আপনার কি মনে হয় পৃথিবীর সবাই এক? আগে মনে হতো না, তবে এখন মনে হয়। সরি, মনে হয় না, মনে করতে বাধ্য হই। কেন? কারণ গত কিছুদিনই যাদের দেখেছি তারা সবাই একই ছিল। পৃথিবীতে 750 কোটি মানুষ, আপনি 700 জনের সাথেও মিশেননি। তবে আপনি কি করে বলেন যে সবাই এক? সবার চোখে ঠিকই লালসা দেখা যায়, তাই? আচ্ছা, আমার চোখে তাকিয়ে দেখুন তো, কি দেখতে পাচ্ছেন? কথাটা বলে আঁচলের দিকে তাকালো রাহি। এই প্রথম কেউ আঁচলকে তার চোখের দিকে তাকাতে বলল। আঁচল অনেকবার চেষ্টা করলো, কিন্তু কিছুতে রাহির চোখের দিকে তাকাতে পারল না। কোনো এক অজানা কারণে বারবার তার চোখ নিচে চলে আসতো। কি হলো, তাকান। আমি পারবো না। রাহি মুচকি হাসল। আসলে আপনি যে সব পুরুষকে এক ভাবেন এটা আপনার দোষ না। সমাজ আপনাকে এটা ভাবাতে বাধ্য করেছে। কিন্তু সব পুরুষ এক এটা ভাবা উচিত নয়। কারণ আপনার বাবা একজন পুরুষ, তবে কি সেও? না, আমার বাবা খুবই ভালো ছিলেন। তেমনি প্রতিটি পুরুষ কারো না কারো বাবা, আর সেও কিন্তু তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে সমস্যা হচ্ছে, নিজের সন্তানকে যেভাবে দেখেন তারা অন্যের সন্তানকে সেভাবে বিচার করবে না। দেখুন, আমি এখানে আপনার এসব মহা উক্তি শুনতে আসিনি। নিয়ে চলুন আমায় আপনার বিছানায় আর জিরিয়ে নিন নিজের পুরুষ সত্তাকে। রাহি আঁচলের থেকে কিছুটা দূরে ছিল। আঁচলের খুবই কাছে চলে এসে বলল, পুরুষ সত্তা কি জানেন? যারা রাতের আধারে অন্ধ গলিতে গিয়ে নগ্নতায় মেতে ওঠে, নিজের তাদের মাঝে কোনো পুরুষ সত্তা নেই। তারা নামমাত্র পুরুষ, কিন্তু প্রকৃতপক্ষে সে কাপুরুষ। আর আমি এখানে আপনাকে কোনো শারীরিক সম্পর্ক করার জন্য নিয়ে আসিনি। আর আপনার বোনদের তো অবশ্যই না, যার জন্য আপনি শুধু শুধু পায়ে ধরেছেন। তাহলে আপনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? আপনাকে প্রশান্তি দিতে, মিথ্যের আশ্রয় নিয়ে? হ্যাঁ, কারণ আপনার সাথে যতটুকু সময় কাটিয়েছি তাতে মনে হয়েছিল সত্যি বলে আপনি আসতেন না। একটা প্রবাদ আছে, মিথ্যা বলে সাময়িক প্রশান্তি দেওয়ার থেকে সত্যি বলে কাঁদানো ভালো। এটা আপনি জানেন কি? হ্যাঁ, তবে মানি না। কেন? কারণ যে এই উক্তিটা দিয়েছে সে কখনো কোনো দিন বাস্তব জীবনের মুখোমুখি হয়নি। মানে, বাস্তব জীবনের সুখ শান্তি এসব ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। যদি আমার একটা মিথ্যার জন্য কাউকে ক্ষণিকের জন্য সুখ মিলে, তবে সেটাই আমার বড় পাওয়া। কারো জীবন তাকে সবসময় কাঁদাবে। আমার একটা মিথ্যার জন্য
যদি সে কিছুটা সময় কান্না ভুলে হাসে, তবে সেটা আমার জন্য কতটা আনন্দের সেটা পরিমাপ করা যাবে না। তাই কাউকে সত্যি বলে কাঁদানোর থেকে মিথ্যা বলে যদি সাময়িক প্রশান্তি দেওয়া যায়, তবে সেটাই করা উচিত। কারণ দুঃখ তো সারা জীবন পিছনে লেগেই থাকবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন? মানে আজ যে আপনি অফিসে গেলেন, সেটা কি অফিস? সেটা কাল বলবো। আচ্ছা, কেউ যদি আপনাকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেয়, তবে আপনি কি করবেন? জানি না, তবে এটা কখনো হবার নয়। কেন নয়? আপনাকে স্বাভাবিকভাবে বাঁচতে হবে। কারণ আপনার ছোট দুটো বোন আছে। আপনার প্রভাব আপনার বোনের উপর পড়বে। ওরা বড় হচ্ছে, যখন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি করেন, তখন আপনি কি বলবেন? আঁচল কখনো এই কথাটা ভাবিনি যে ভবিষ্যতে কি হবে। আসলে তো আজ নয় কাল তো জিজ্ঞেস করবে, তখন আমি তাদের কি জবাব দেব? তখন যদি তারা আমার আসল পরিচয় পেয়ে আমায় ছেড়ে চলে যায়। এসব ভেবেই আঁচলের চোখে পানি চলে আসলো। কান্না করলে সব সমস্যার সমাধান হয় না। নিয়তি কর্তৃক প্রদত্ত সমস্যাগুলো নিজের বুদ্ধি দিয়ে সমাধান করতে হয়। আমার কিছুই করার নেই। আমি গতকাল রাতে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত? আমি আপনাকে আবার নতুন করে বাঁচার পথ দেখাবো। নতুন করে সব কিছু শুরু করার সুযোগ করে দেব। কিভাবে? আমি আপনাকে বিয়ে করব। রাহির এই কথাটা শুনে খুবই হাসি পেল আঁচলের। দয়া দেখাচ্ছেন? দয়া না, আমি শুধু আপনাকে একটা সুযোগ দিতে চাচ্ছি। ওই একই হলো। কিভাবে? আপনি কেন একটা যৌনকর্মীকে বিয়ে করবেন, যার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই? যৌনকর্মী কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু দেখতে, কিন্তু সমাজে মানুষ হিসেবে গণ্য হয় না। আমি আপনাকে বিয়ে করব, আপনি কি রাজি? আপনি দয়া করে আপনার মজা করা বাদ দিবেন। আমায় দেখে বা আমার কথা শুনে কি আপনার মনে হচ্ছে আমি আপনার সাথে মজা করছি? আঁচল কিছু বলছে না। সে ভেবেই পাচ্ছে না তার এখন কী বলা উচিত। তাই সে চলে যেতে লাগলো। একজন যৌনকর্মীকে কিভাবে আপনি বিয়ের প্রস্তাব দেন, যেখানে সবাই যাকে চাহিদা মেটানোর মেশিন মনে করে, আর যার স্থান সমাজের সবথেকে নিম্ন স্থানে? থেমে গিয়ে আঁচল কথাটা বলল, আপনার মাঝে হয়তো আমি এমন কিছু খুঁজে পেয়েছি যেটা অন্য কারো মাঝে পাইনি। আঁচল এবার হাসল। যাকে টাকা দিলে তার সব কিছু পাওয়া যায়, তার মাঝে আপনি আবার কি খুঁজে পেলেন? আছে না কিছু জিনিস যেটা টাকা দিয়ে পাওয়া যায় না? আর আপনাকে আমার সত্যি ভালো লেগেছে। ভালো লাগতেই পারে, কারণ সবাই তার লালসার কাছে হাত বাঁধা। আপনি নিশ্চয়ই তার ব্যতিক্রম নন। কিন্তু সেই জন্য কেউ কি একজন যৌনকর্মীকে বিয়ের প্রস্তাব দেয়? এই তো আমি দিয়েছি। কিন্তু কেন? কারণ একটাই, আমি জেনে শুনে পতিতালয়ে বেশি ব্যবহৃত পতিতাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু না জেনে কোনো বোরখাওয়ালিকে নয়। আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমি একজনকে জীবনসঙ্গী করে নেব, অবশ্যই তার সম্পর্কে আমার জানা থাকতে হবে। সে যদি পতিতা হয় সেটাও, কিন্তু না জেনে কোনো হজুরনিকে আমি বিয়ে করব না। কারণ ভবিষ্যতে যদি কেউ আমায় বলে তোমার বউ এমন ছিল, আর সেটা যদি আমি আগে না জানি, তবে আমার খুব খারাপ লাগবে। এমনও হতে পারে সেই কারণে সংসারে ফাটল ধরল। কিন্তু সেই বিষয়টা যদি আগে থেকে আমার জানা থাকে, তবে আমি বলতে পারবো আমি সব জেনেই বিয়ে করেছি। সুতরাং আমার কাছে এসব কথা বলতে আসবে না। তাই জন্য আমি ওই কথাটাই বলেছি। কিন্তু সমাজ কি বলবে? সমাজ যেটা বলার সেটাই বলবে। তাতে আমার কি? আমি কি সবাইকে বলে বেড়াবো যে আমার বউ পতিতা ছিল? আঁচল কিছু বলছে না, আবার পিছনে ফিরে হাঁটা শুরু করলো। পেছনে থেকে রাহি বলল, শুধু আপনার জন্য বলিনি, আপনার বোনদের কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাদের কথাও ভাববেন আশা করি। আঁচল কথাটা শুনল, কিন্তু না দাঁড়িয়ে চলে গেল। রাহিও আর ছাদে থাকলো না, সেও নিচে চলে আসলো। রুমে শুয়ে শুয়ে ফোনে গেম অফ থ্রোন দেখছে। সিরিজটা সত্যিই খুব ভালো, যদিও বা এটা ছোটদের জন্য নয়। আবারও অনেকেও বুঝতে পারবে না, তবু যারা বুঝবে তারা এই সিরিজটার প্রেমে পড়ে যাবে। একটু পরে ঘুম এসে দু চোখের পাতা ভারী করে দিল রাহির। ফোনটা বুকের ওপর রেখে চোখ বুজল। হঠাৎ করে সে খেয়াল করলো কেউ তার বুকের ওপর থেকে ফোনটা সরিয়ে নিল, গায়ে কাঁথা জড়িয়ে দিল। রাহির চোখে ঘুমের আবেশ এতটাই ছিল যে সে চোখ খুলতে পারছে না। এরপর যখন তার কপালে কোমল দুটি ঠোঁটের স্পর্শ পড়ল, তখন তার চোখ থেকে নিমিষে ঘুম তার রাজ্যে চলে গেল। এই স্পর্শটা যেন তার কাছে একেবারেই অজানা, একদম অপরিচিত। পুরো শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে। রাহির চোখ খুলল, পিছনে থেকে দেখল কেউ চলে যাচ্ছে। কে? আঁচল পিছনে ফিরে তাকালো। ও আপনি? আঁচল নিচু স্বরে বলল, এত রাতে আমার রুমে কেন?
কোনো জরুরি কিছু? না। রাহি জিজ্ঞেস করতে চাইল, আপনি কি আমার কপালে, কিন্তু লজ্জা আর কোনো একটা টানে বলতে পারল না। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? না মানে আপনি কি? হ্যাঁ, আমি আপনার কপালে চুমু দিয়েছি। কেন? আমি পতিতা হওয়ার পরও যে আমার মানুষটা বিয়ে করতে চায়, তার কপালে চুমু দেওয়ার যোগ্যতা হয়তো আমার নেই। তবুও কেন জানি নিজেকে সামলে রাখতে পারিনি। সরি, আমি আপনার এই স্পর্শটার সাথে একেবারেই অপরিচিত। কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম নিয়েছে মনের মাঝে। এরপর আঁচল আর কিছু বলল না। এতক্ষণে রাহি উঠে বসে পড়েছে। চুপচাপ এসে আঁচলও রাহির পাশে বসল। আপনি কি সত্যি আমায় বিয়ে করতে চান? আমি জানি না আমার কপালে কি আছে, তবে আপনি যদি আমার বোনদের দায়িত্ব নেন, তবে আমি আপনাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনার যদি বোন না থাকতো, আর যদি আপনি এখন যে পেশায় আছেন তখনও সে পেশায় থাকতেন, আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম তবে কি করতেন? অবশ্যই না করে দিতাম। কেন? কারণ আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, আর আমি কখনো চাই না আমার জন্য কোনো ভালো মানুষের জীবন নষ্ট হোক। তাহলে আপনি আপনার বোনের জন্য বিয়েটা করছেন? অনেকটাই তাই। ও আচ্ছা, তো আপনি চাইলে আমি কালই আপনাকে বিয়ে করব। আপনার কোনো আত্মীয়কে দাওয়াত করতে হবে? পৃথিবীতে আমার কোনো আত্মীয় নেই। আপনার যা ইচ্ছে করেন। আপনি বললেন না তো কি আমার বোনদের দায়িত্ব নেবেন কি না? আপনি এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। আঁচল এসে শুয়ে শুয়ে ভাবছে, লোকটা যেমনই হোক না কেন, যদি আমার বোনদের যথাযথ দায়িত্ব পালন করে, তবে তার জন্য আমি নিজের জীবন দিয়ে দিতেও একবারও ভাবব না। অন্য মেয়েরা বিয়ের কথা পাকা হলে ভাবতে থাকে বিয়ের পর কী কী করবে, কিন্তু আঁচল ভয় পাচ্ছে। সত্যিকে তাকে কেউ বিয়ে করছে আগামীকাল। এদিকে রাহি তার সব বন্ধুকে ফোন করে বলল, সব কিছু ম্যানেজ করে ফেলল। আগামীকাল তাদের বিয়ে হচ্ছে। আজ আঁচল আর রাহির বিয়ে। আঁচল শুধু একটা কথাই ভাবছে, এটা কি সত্যি নাকি স্বপ্ন। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আজ তার বিয়ে। সারাদিন কিভাবে যেন কেটে গেল। এখন রাত প্রায় 10টা। আঁচল ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। তখনও তার মনে একটা কথায় ঘুরপাক খাচ্ছে, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? হঠাৎ তার মনে পড়ল অধরার আরশির কথা। রুম থেকে মাথা বের করে ওকে দিয়ে দেখে রাহি আরশি আর অধরাকে নিয়ে তার সকল বন্ধুকে বিদায় জানাচ্ছে। আঁচল আবার এসে বসে পড়ল। একটু পরে রাহি অধরা আর আরশিকে নিয়ে রুমে আসলো। আরশি আর অধরা কি এখানে ঘুমাবে নাকি অন্য রুমে? রাহির কথা শুনে আঁচল রাহির দিকে তাকালো। আঁচলের এখন কী বলা উচিত সত্যি সে জানে না। আঁচলকে চুপ থাকতে দেখে রাহি বলল, তোমরা কি এখানে ঘুমাবে? আরশি বলল, আমি আপুর সাথে ঘুমাবো। আঁচল কিছু বলছে না। আরশি আর অধরাকে কাছে ডেকে নেওয়ার সাহসও পাচ্ছে না। হঠাৎই রাহি বলল, একপাশে সরে বসুন, এরা ঘুমাবে। আঁচল একপাশে সরে বসল। অধরা আর আরশি শুয়ে পড়েছে। আঁচল শুধু অবাক হয়ে তাকিয়ে রইল রাহির দিকে। নিজের বাসরাতে সে তার বোনদের প্রতি যে ভালোবাসা দেখালো, সেটা যদি সবসময় থাকে, তবে তার জীবনে রাহির কাছে আর কিছু চাওয়ার থাকবে না। আপনি ওদের ঘুম পাড়িয়ে দিন, আমি ড্রয়িং রুমে আছি। রাহি ড্রয়িং রুমে এসে টিভি অন করলো। একটু পরে রুম থেকে মাথা বের করে আঁচল ডাকলো, আসুন, ওরা ঘুমিয়ে গেছে। রাহি টিভি বন্ধ করে চলে আসলো। আঁচল রাহির পাশে দাঁড়িয়ে আছে, আর রাহি আরশি আর অধরার দিকে তাকিয়ে আছে। এই বিছানায় তো 4 জনের জায়গা হবে না। এখন কি করব? আঁচল কোনো কথা বলল না। ছাদে যাবেন? এখানে কথা বললে ওরা জেগে যাবে। আঁচলকে অবাক করে দিয়ে রাহি আঁচলকে কোলে তুলে নিল। আঁচল এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। ছাদে এসে নামিয়ে দিল। রাহি আজই প্রথম আঁচলকে লজ্জা পেতে দেখল, নয়তো এতদিন শুধু লজ্জা লুকিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করতে ব্যস্ত ছিল। লজ্জায় আঁচলের গালে হালকা লাল স্তরণ পড়ে গেছে, যেটা রাহিকে নিমিষেই মুগ্ধ করে দিয়েছে। আপনি লজ্জা পেলেও আপনাকে ভালো দেখায় সেটা জানেন কি? কেন? আপনি কি সবসময় লুকিয়ে রাখতে চেষ্টা করেন? জানি না। আপনি যে একজন যৌনকর্মীকে বিয়ে করলেন, যখন সবাই জানতে পারবে, আপনার লজ্জা করবে না? না তো। কেন? লজ্জা হচ্ছে নারীর ভূষণ। সেটা যদি আমি পাই, তবে নারীর আর আমার মাঝে পার্থক্য থাকলো কি? এর মানে আপনি লজ্জা পান না? না, কারণ সেই কাজটা করি যেটা আমার ভালো লাগে। বুঝলাম না ঠিক আপনার কথাটা। আমি কোনো কাজ করার আগে বা পরে আমি নিজেই নিজেকে জিজ্ঞেস করি, নিজের কাজ নিয়ে নিজেই সমালোচনায় মেতে উঠি। যদি এতে আপনার মন থেকে কোনো অনুতাপ বা অনুশোচনা না আসে, তবে সেই কাজটা নিঃসন্দেহে সঠিক।
আর এমন কখনো হয়নি যে আমার কাছে নিজের কাজের জন্য আমার হৃদয় কেঁপে ওঠে। আর লজ্জা তো সেই পুরুষ পায় যে জানে সে যে কাজটা করেছে সেটা সঠিক নয়। আমি তো সঠিক কাজটাই করেছি, তবে লজ্জা পেতে হবে কেন? একটা কথা জিজ্ঞেস করি। বলুন। বিয়েতে তো অনেকেই আসলো, সবাই শুনি আপনার বন্ধু। আপনার বাবা মা ওনারাও ছিল তো, কই দেখলাম না তো। রাহি আকাশের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল, ওই যে ওইখানে। আঁচল আর কিছু বলতে পারল না। আঁচল শেষ তার বাবাকে কান্না করতে দেখেছিল যখন সে ক্লাস 9-এ। এরপর আজ রাহিকে কান্না করতে দেখছে সে। আঁচল কাঁপা কাঁপা হাতে রাহির চোখ মুছে দিতেই যেই গালে স্পর্শ করল, আবার রাহির শরীর কাটা দিয়ে উঠল। কাঁদবেন না, জানেন তো ছেলেদের কাঁদতে নেই। আঁচলের কথা শুনে রাহি আঁচলের হাত ধরে নামিয়ে দিল। কেন ছেলেদের কাঁদতে নেই? কেন ছেলেদের কান্না মানায় না? কেন ছেলেদের কি মন নেই? ছেলেদের কি আবেগ অনুভূতি নেই? মেয়েদের থেকে ছেলেদের আবেগ অনুভূতিটা একটু বেশি, কিন্তু তারা কখনো প্রকাশ করতে পারে না। পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা প্রকাশ করে না। সমাজে যখন একটা নারী কান্না করে তখন তাকে নিয়ে কোনো মজা করা হয় না, কিন্তু একজন পুরুষ কান্না করলেই তাকে নিয়ে মজা করা হয়, তামাশা করা হয়। দেখো ছেলেটা মেয়েদের মতো কান্না করছে, কেন ছেলেদের কষ্ট হয় না? যেখানে নারী কান্না করলে সহানুভূতি দেখানো হয়, সেখানে পুরুষ কান্না করলে তামাশা। কিন্তু নারীরা অল্পতেই কান্না করে, পুরুষ তখনই কান্না করে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়, তবুও সে কোনো সহানুভূতি পায় না। জানেন, বর্তমানে দেশে প্রতিদিন গড়ে 28 জন সুসাইড করছে, যার মাঝে 75% পুরুষ। এর কারণ শুধু একটাই, নারীরা কান্না করে নিজের মনকে হালকা করতে পারে, কিন্তু পুরুষ সেটা পারে না। কান্না লুকিয়ে হাসতে থাকা যে কতটা কষ্ট সেটা খুব কম সংখ্যক নারী জানে, কিন্তু প্রতিটা পুরুষ প্রতিনিয়ত এই কাজটা করে। যখন সে নিজের মাঝে নিজেই দমড়ে মুচড়ে যায়, তখন সে বাধ্য হয়ে নিজের জীবন থেকে নিজেই নিজেকে মুক্তি দেয়। প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো এক সময়ে একবার হলেও নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সেখানে থেকে অনেকেই ফিরে আসতে পারে, আবার অনেকে মৃত্যুকে কাছে টেনে নেয়। কিন্তু সুসাইড তো কখনো কোনো সমাধান হতে পারে না, তাই না? চোখের পানি এখনও শুকায়নি, তবুও আঁচলের কথায় হেসে দিল রাহি। আপনি এই কথা বলছেন? আপনি নিজেও সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আঁচল আর কিছু বলল না। আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জীবন, সেটা মানুষ কিভাবে নিজের হাতে শেষ করে দেয়। আজ খারাপ যাচ্ছে, কিন্তু আগামীকাল সূর্য তো উঠতেও পারে। সারাদিন বৃষ্টি ঝড় হওয়ার পর যখন সবাই ভাবে আগামী কয়েকদিন সূর্যে দেখা পাওয়া যায়, সেখানে বিকেলে আবার শরীর পোড়ানো রোদের দেখা মেলে। আজ হয়তো আল্লাহ কষ্ট দিয়ে পরীক্ষা নিচ্ছে, কিন্তু তাই জন্য এটা নয় যে সারা জীবন এরকমই থাকবে। আমাদের বাবা মা যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছে, তারা আমাদের ভালোবেসে কত কিছু করে, তবে যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কতটা ভালোবাসতে পারেন একবার কল্পনা করা দরকার। তাই আপনাকে শুধু একটা কথাই বলবো, পরবর্তী জীবনে যতই কষ্ট আসুক না কেন, কখনো সুসাইড করার সিদ্ধান্ত নেবেন না। আপনি সব কিছু এতটা সহজভাবে কি করে নেন? কারণ জীবন আমার। সহজভাবে সব কিছু নিলে জীবন সহজ হয়ে যাবে, আর কঠিন করে নিলে জীবন কঠিন হয়ে যাবে। তাই কি দরকার জীবন কঠিন করার? ঘুমাবেন না? আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এখানে তো 4 জনের জায়গা হবে না। আমি না হয় অন্য রুমে গিয়ে শুয়ে পড়ব। আচ্ছা। আঁচল চলে গেল। একটু পরে রাহিও চলে আসলো। একবার রুমের দিকে উকি দিয়ে দেখল আঁচল চোখ বুজেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের রুমে চলে আসলো। কি যেন একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল রাহির। চোখ খুলতেই সামনে আঁচলকে দেখতে পেল। আঁচল তো কাল ওই রুমে ঘুমিয়েছিল, হয়তো রাতে আসে। জানালার পর্দার ফাঁক দিয়ে আবছা আলোর আভা আসছে। মেয়েটা গুটিসুতে হয়ে শুয়ে আছে। রাহির কাঁথাটা আঁচলের গায়ে মরিয়ে দিয়ে ছাদে চলে আসলো। কখনো 10টার আগে ওঠা হয় না। আজ কখন যে এত সকালে ঘুম ভেঙে গেল, তাই সকালের মনোরম আবহাওয়াটা হাতছাড়া করতে চাইল না রাহি। ছাদে এসে দুহাত মেলে দাঁড়ালো, মুক্ত বিহঙ্গ। ইস, যদি উঠতে পারতাম, তবে এক পলকে এই মৃত শহরের এক পাশ থেকে অন্য পাশ শুয়ে আসতাম। অনেক দিন বুক ডাউন দেওয়া হয় না, আজ দেখি কয়টা দিতে পারি। কিন্তু না, 3 বার দেওয়ার পর ওখানে শুয়ে পড়ল রাহি। এগুলো প্রতিদিন অনুশীলনের ব্যাপার, হঠাৎ হবে না। আপনার চা। কথাটা শুনে রাহি রীতিমতো ভয় পেয়ে গেছে। পিছনে তাকিয়ে দেখে আঁচল চা হাতে দাঁড়িয়ে আছে। আপনি কখন উঠলেন? যখন আপনি উঠেছেন। ও, সকালের পরিবেশটা সুন্দর না? চলুন না হেঁটে আসি একটু। রাহি কথাটা বলে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে, তার অভয় পাওয়ার জন্য। আঁচল মুচকি হেসে বলল, আচ্ছা চলুন। ব্যস্ত শহর ঘুমের কোলে,
রাস্তার কুকুরটিও তার পরিবার নিয়ে অঘরে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে দুই একজন মানুষের দেখা মিলছে, তারাও হয়তো তাদের মতো হঠাৎ ভোরের সাথী, নয়তো বহুমূত্র রোগ বহনকারী। শেষ কলেজ জীবনে এভাবে ভোরে রাস্তা দিয়ে হেঁটেছি। রাহি কথাটা বলে আঁচলের দিকে তাকালো। এরপর আর কখনো হাঁটেননি? না, কলেজ জীবনে একটা মেয়ের পিছনে পিছনে আসতাম, তাই ভোরে উঠে তার পিছু নিতাম। তখন সে প্রাইভেট যেত। কথাটা শুনে আঁচলের কেন জানি একটু খারাপ লাগছে। রাহি কেন অন্য মেয়ের পিছে পিছে যাবে? আসলে মেয়ে জাতি দুঃখিত, মেয়ে জাতি না। ভালোবাসা জিনিসটাই এমন, যার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা আছে তাকে অন্য কারোর সাথে সহ্য করা অসম্ভব, সেটা হোক অতীত, বর্তমান বা ভবিষ্যৎ। অনিচ্ছা সত্ত্বেও আঁচল জিজ্ঞেস করলো, তারপর? মেয়েটার সাথে প্রেমও হয়ে যায়। ওটা ছিল আমার জীবনের সর্বপ্রথম এবং শেষ প্রেম। এরপর তো আপনাকে বিয়ে করলাম। ছাড়াছাড়ি হলো কিভাবে? আমি ওকে বলেছিলাম কখনো এটা ভেবে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবা না যে তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। ততদিন পর্যন্ত ভালোবাসবা যতদিন তোমার মনে আমার জন্য ভালোবাসা থাকবে। আর যদি কখনো তোমার জীবনে অন্য কেউ আসে তবে তুমি প্রথম আমায় জানাবে। তারপর তারপর একদিন সে এসে বলল তার আমার সাথে থাকা সম্ভব নয়, সে অন্য কাউকে ভালোবাসে। আপনি তাকে আটকাননি? না। কেন? কারণ জোর করে আটকালে ভালোবাসা পাওয়া যায় না, আর আমি ব্যর্থ ছিলাম, তাকে পর্যাপ্ত ভালোবাসা দিতে পারিনি। তাই জন্য হয়তো সে অন্য কারো কাছে ভালোবাসায় মায়ায় জড়িয়েছে। ও, তবে সে আমায় ছেড়ে গেছে, এটাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু সে টাকার জন্য আমায় ছেড়ে গেছে, এটাতে আমার খুব কষ্ট হয়। যদি সে ভালোবাসার জন্য আমায় ছেড়ে যেত তবে আমি হাসি মুখে তাকে আজও স্মরণ করতাম। ও, তাহলে এটাই আপনার প্রাক্তনের প্রতি অভিযোগ? অভিযোগ না, এটা অভিমান বলতে পারেন। ভালোবাসায় অভিযোগ বলতে কিছু হয় না, যা হয় সেটা অভিমান আর অনুভব। আর যদি অভিযোগ থাকে তবে সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন? প্রিয় মানুষটার ওপর তো অভিযোগ থাকতেই পারে? না, পারে না। অভিযোগ কেবল অপরাধীর ওপরেই থাকে। আচ্ছা, আমার কথা বাদ দিন। আপনার স্বপ্ন কি? আমার নিজের কোনো স্বপ্ন নেই, তবে যদি কখনো সুযোগ পাই তাহলে পতিতাদের জন্য কিছু করার চেষ্টা করব। যাদেরকে সমাজ পতিতা হতে বাধ্য করেছে। কি করতে চান? তাদের বসবাসের জন্য আবাসস্থল এবং তাদের জন্য কর্মস্থল। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করব ইনশাল্লাহ। এটা করতে অনেক টাকা লাগবে। আপনি এত টাকা কই পাবেন? রাহি আঁচলের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিল। আঁচল শুধু রাহির রহস্যময় হাসির দিকে চেয়ে থাকলো। হাসিটার মাঝে গভীর রহস্য দেখতে পেল রাহি। একটু পরে সে রহস্যটা বাদ দিয়ে শুধু হাসিটা নিয়ে ভাবতে থাকলো। এই ছেলে হাসি দিয়ে হাজারো মন ঘায়েল করতে পারবে। একটু পরে যখন সূর্য উঁকি দিয়ে তাকালো, আঁচল ও রাহি বাসায় ফিরে আসলো। এসে দেখে অধরা আর আরশি বসে টিভি দেখছে। তোমরা কখন উঠলা? একটু আগে। আরশি আঁচলকে বলল, আপু ক্ষুধা পাইছে। রাহিও আরশির সাথে বলল, আমারও ক্ষুধা পাইছে। কিন্তু আঁচল রাহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। বাচ্চাদের সাথে তাল দিতে রেখে, তোমরা টিভি দেখো, আমি রান্না করছি। সকালের খাওয়া শেষ করে রাহি, আঁচল, অধরা আর আরশিকে নিয়ে বাইরে গেল। সারাদিন ঘুরল। আসার আগে আগে রাতের খাবার বাইরে খেয়ে শপিং করে বাসায় আসলো। রাহি এর মাঝে একটা খাটও নিয়ে এসেছে যেটাতে 4 জন একসাথে থাকতে পারবে। আরশি আর অধরা শুয়ে পড়েছে। সারাদিন ঘোরাঘুরির জন্য শরীর খুবই ক্লান্ত, তাই শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমাবেন না? এখন না, আপনি ঘুমান, আমি একটু আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। আঁচল আর কিছু বলল না। রাহি চলে গেল। রাহির পিছনে পিছনে আঁচলও ছাদে চলে আসলো। আপনি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন? আব্বু আম্মুর সাথে দেখা করি। আচ্ছা, আপনি কি আমায় মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন? কেন? এমনি জিজ্ঞেস করলাম। আমি যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করি তবে কি আপনি সেটা মন থেকে মেনে নেবেন, নাকি স্বামীর জন্য মেনে নেবেন? মন থেকেই, আবার স্বামী হিসেবেও। কিন্তু এসব জানতে চাচ্ছেন কেন? রাহি কিছু বলল না। আঁচলের দিকে তাকিয়ে আঁচলের কাছে চলে আসলো। আঁচলের এতটাই কাছে চলে আসলো যে আঁচলের নিঃশ্বাসের শব্দ রাহির কানে আসছে। আঁচলকে কিছুটা বিব্রত বোধ করতে দেখে রাহি আবার সরে গেল। একটা প্রশ্ন সবসময় আমার মনে নাড়া দেয়, তবে কখনো আমি আর সঠিক মন মতো উত্তর পাইনি। খুব উৎসাহ নিয়ে আঁচল জিজ্ঞেস করলো, কি প্রশ্ন? একজন নারীর ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে তবে সেটাকে ধর্ষণ বলা হয়, আর সেই ধর্ষণের ফলে যে বাচ্চা হয় তাকে জারজ সন্তান বলা হয়। একটা মেয়ের যখন সুদীর্ঘদিন একজন ছেলের সাথে প্রেমের সম্পর্কে থাকার পর তাকে অন্য একটা ছেলের সাথে তাকে পরিবার কর্তৃক জোর করে বিয়ে দেওয়া হয়,
এরপর বিয়ের রাতে স্বামী তার সাথে শারীরিক সম্পর্কে মেতে ওঠে, যেন সে শারীরিক সম্পর্ক করার জন্য বিয়ে করেছে। তখন তো স্বভাবতই মেয়েটার ইচ্ছে থাকবে না শারীরিক সম্পর্ক করতে, তাই না? তাহলে তো মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে। তাহলে এটা কি ধর্ষণ না? আর এই শারীরিক সম্পর্কের ফলে যে সন্তান পৃথিবীতে আসবে তাকে কি বলা হবে? রাহির প্রশ্ন শুনে আঁচল থ হয়ে গেল। অপলক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে যেন কিছুই বের হচ্ছে না। কি হলো, চুপ হয়ে গেলেন কেন? এর কোনো উত্তর আমার কাছে নেই, জানি আমি। একবার ভাবুন, প্রতি রাতে কতগুলো মেয়ে মুখ বুজে নীরবে ধর্ষণ হচ্ছে। অবশ্যই এটা পবিত্র ধর্ষণ। পবিত্র ধর্ষণ কথাটা শুনে আঁচল জিজ্ঞেস করলো, পবিত্র ধর্ষণ মানে বিয়েটা পবিত্র একটা বন্ধন, আর বিয়ের পরে যে ধর্ষণটা হচ্ছে সেটাও পবিত্র, তাই পবিত্র ধর্ষণ। আর বিয়ের আগে ধর্ষণের ফলে আগত বাচ্চাকে সমাজ কর্তৃক গায়ে একটা অবৈধ সন্তান নামক প্রতিলিপন করে দেওয়া হয়, কিন্তু বিয়ের পরে আসা বাচ্চাকে সেই প্রতিলিপনটা দেওয়া হয় না। তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে মন থেকে মেনে নেবেন নাকি স্বামীর জন্য মেনে নেবেন। আপনি আমার স্বামী, তাই জন্য স্বামী হিসেবে মেনে নিব। আর যেহেতু আপনাকে আমি ভালোবাসি, তাই মন থেকেও। কিন্তু তাদের শারীরিক সম্পর্কের সাথে ভালোবাসার কোনো যোগসূত্র থাকে না, তাই জন্য সেটা পবিত্র ধর্ষণ। মনে করুন একজোড়া প্রেমিক যুগল রুম ডেট করলো, এটা কিন্তু ইসলামের বিধানের বাইরে। ইসলাম এটাকে সমর্থন করে না, কিন্তু তবুও কিন্তু এটাকে ধর্ষণ বলা হয় না, কারণ সেখানে ভালোবাসা সংশ্লিষ্ট। তাই সেই শারীরিক সম্পর্ককে প্রেমের বহিঃপ্রকাশ বলা হয়। তে আপনার মতে কি হওয়া উচিত? প্রতিটি পুরুষকে প্রেমিক হওয়া উচিত। আগে তার বিয়ে করা বইয়ের মনটা ছুঁতে হবে, তারপরে শরীর। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি সব কিছু আপনার নিজের মতো করে ভাবলে তো হবে না। রাহি মুচকি এসে বলল, আমি সব কিছু আমার নিজের মতো করে ভাবির জন্য আমি এতটা সুখী। কারণ আমি কখনো ভাবি না সমাজ কি বলল। কারণ আমি আমার রাজ্যের একমাত্র রাজা, আর রাজা কখনো কারো কথা শুনে চলে না। তাই আমি সেটাই করি যেটা আমার ভালো লাগে। আপনি কি এখন ঘুমাবেন? আমার প্রচুর ঘুম পেয়েছে, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি আর কিছুক্ষণ এখানে বসে থাকব। রাহি ছাদের এক কোনায় পড়ে থাকা দোলনায় গিয়ে বসে পড়ল। আঁচল কি যেন ভেবে রুমে না গিয়ে রাহির পাশে গিয়ে বসল। রাহির হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। রাহি আঁচলের দিকে তাকিয়ে হাতটা সরিয়ে নিয়ে তাকে কোলে বসিয়ে বুকে জড়িয়ে ধরল। আপনার স্পর্শে আমায় এমন লাগে কেন? কেমন? পুরো শরীর শিহরিত হয়ে ওঠে। আগেও তো অনেক পুরুষ আমায় শুয়েছে, কিন্তু কখনো এমন হয়নি। নারীর শরীর ছুলেই কি পুরুষ হওয়া যায়? মানে কিছু না, হয়তো আপনার অনুভূতিরা আমার স্পর্শে ভালোবাসার চিহ্ন খুঁজে পেয়েছে, তাই আপনার এমন মনে হচ্ছে। বাসার সামনের ওই জমিটায় একটা পোশাক কারখানা করব। কেন? আপনি তো বললেন যে যৌনকর্মীদের জন্য কিছু করতে চান, তাই তাদের কর্মস্থল তৈরি করব। কিন্তু এটার জন্য তো অনেক টাকার দরকার। হ্যাঁ, আমি তো বলিনি যে বললেই হয়ে যাবে। এত টাকা কোথায় পাবো সেটা নিয়ে আপনার চিন্তা না করলে চলবে। আচ্ছা, আপনি কোথায় জব করেন বললেন না তো? আমি কোথায় জব করি সেটা জেনে কি করবেন? আমার জীবনে শুধু ভালোবাসাটার অভাব। আপনি শুধু আমার এই অভাবটা পূরণ করে দিন। আপনার জন্য জীবন দিতেও আমি এক মুহূর্ত ভাবব না। আঁচল রাহির কথা শুনে হতবাক হয়ে গেছে। কি বলছে কিছু যেন তার মাথায় যাচ্ছে না, সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। আর কোনো প্রশ্ন না করে রাহির কাঁধে মাথা দিল। রাহিও কিছুক্ষণ চুপ থাকলো। আমি আপনাকে কেন বিয়ে করেছি জানেন? রাহি এতটুকু বলে থেমে গেল, আঁচলের কেন প্রশ্নটি শোনার জন্য। কিন্তু আঁচল করতে কোনো প্রশ্ন আসলো না। রাহি আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল ঘুমিয়ে পড়েছে, তাই সে আর কোনো কথা বলল না। আঁচলকে জড়িয়ে ধরে বসে রইল। হালকা বাতাস বইছে, যদিও এমন বাতাস রাহির খুবই ভালো লাগে। সে কখনো এমন বাতাসে নিজেকে ভেজাতে মিস করে না। কিন্তু আঁচলে শীত করবে, তাই জন্য আঁচলকে কোলে করে রুমে নিয়ে আসলো। আঁচলকে এক পাশে শুয়ে দিয়ে অন্য পাশে রাহি শুয়ে পড়ল। মাঝে অধরা আর আরশি। সকালে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে গেল রাহির। বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখে আরশি কান্না করছে আর অধরা তার কান্না বন্ধ করার চেষ্টা করছে। রাহি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছোট গিন্নির? অধরা বলল, আপু মেরেছে। সকাল সকাল আবার কি হলো যে ও আরশিকে মারল? তুমি কান্না করি না ছোট গিন্নি, আমি তোমার আপুকে আচ্ছা করে বকে দেব। কে শোনে কার কথা? আরশি কেঁদেই যাচ্ছে। কোনো উপায় না পেয়ে ফ্রিজ থেকে চকলেট নিয়ে এসে আরশি আর অধরার হাতে দিল। এখন আরশি চুপ। রাহি অধরাকে বলল, আমার আপু কোথায়? রান্নাঘরে।
আচ্ছা তোমরা চকলেট খাও, আমি আসছি। রাহি রান্নাঘরের দরজায় গিয়ে নক করলো। আঁচল একবার তাকিয়ে বলল, ও আপনি? বলে রাহি ভেতরে আসলো। আঁচল রান্না করছে। রাহির খুব ইচ্ছে তার বউ রান্না করবে, সে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে থাকবে। কিন্তু আজ সে ইচ্ছে চাইলেও পূরণ করতে পারবে, অথচ সে সাহস পাচ্ছে না। নিজের মাঝে সে যুদ্ধ করতে লাগলো। অতপর কী যেন ভেবে চোখ বন্ধ করে আঁচলের কোমর জড়িয়ে ধরল। আঁচলের সব কাজ নিমিষেই বন্ধ হয়ে গেল। আঁচল মোটেই এটার জন্য প্রস্তুত ছিল না। কিছু কি বলা উচিত আঁচলের, সে ভেবে পায় না। আঁচলের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে রাহির হাতে পড়ল। রাহি আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আপনি কান্না করছেন কেন? কই না তো। চোখে পানি নিয়ে আবার সেই পানিকে লুকানোর মিথ্যা প্রচেষ্টা। কান্না করছেন কেন? আমার কপালে কি এত সুখ সত্যি আছে? ওপরওয়ালা কার কপালে কি লিখে রেখেছে সেটা তো আমরা কেউ জানি না। আপনার যদি অস্বস্তি লাগে তাহলে আমি চলে যাচ্ছি। রাহি আঁচলের কোমর থেকে হাত সরিয়ে নিতেই আঁচল রাহির হাত ধরে ফেলল। আমি কি আপনাকে যেতে বলেছি? থাকতেও তো বলেননি। তো আমি কি থাকবো নাকি চলে যাব? লজ্জামাখা মুখে বলল, থাকুন। রাহি আঁচলকে জড়িয়ে ধরে আছে আর আঁচল রান্না করছে। হঠাৎই রান্নাঘরে অধরা চলে আসে। অধরা আসতেই রাহি আঁচলকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ায়। আঁচল অধরাকে বলল, তুমি এখানে কেন? আরশি পানি যাচ্ছে, ও তোমার সাথে কথা বলবে না। আঁচল মুচকি এসে বলল, ও আচ্ছা, কতদিন? রাহি বলল, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আমি তো আপনার বিচার করতে এসেছি। অধরা পানি নিয়ে চলে গেল। আপনি আরশিকে মেরেছেন কেন? আপনার ফোনের কি বাজেহাল করেছে সেটা একবার দেখুন। আঁচল ফোনটা পাশে থেকে তুলে রাহির দিকে বাড়িয়ে দেয়। খুবই বাজে অবস্থা করেছে, মনে হচ্ছে আছাড় দিয়েছে। কিভাবে হলো এটা? এটা দিয়ে খেলছিল, পড়ে গিয়ে এই অবস্থা। এই জন্য মেরেছেন? এটা কোনো খেলার জিনিস যে ওরা খেলবে না। কই, ফোন তো আবার আগের মতো হয়ে যায়নি। ফোন আবার আগের মতো হয় কিভাবে? ফোন যখন ভেঙে গেছে তখন ওকে মারলেন। আমি ভাবলাম মারার পর মনে হয় ফোনটা আবার আগের মতো হয়ে গেছে। মানে ও তো ছোট বাচ্চা, ভুল হতেই পারে, তাই জন্য ওর ওপর হাত তোলা কি ঠিক? আর মারার ফলে যে ভুলটা শুদ্ধ হয়ে যাবে এমনটা তো না। যেটা ভুল একবার হয়ে যায় সেটা ভুল থেকেই যায়। কিন্তু শাসন করতে হবে তো, নয়তো বিগড়ে যাবে। শাসন করলে বাচ্চারা সাধারণত বেশি বিগড়ে যায়। আর যদি বাচ্চাটা জেদি হয় তবে তো কোনো কথাই নেই। তবে তাদের যদি ভালো করে ভালোবাসা দিয়ে বোঝানো যায় তবে মনে হয় তারা বুঝবে। আর শাসন দিয়ে বোঝানোর জিনিস ঠিক ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ শাসনের রেশ থাকে। তাড়াতাড়ি রান্না শেষ করুন। আজ আপনাকে আমার সম্পর্কে কিছু জিনিস জানাবো যেটা কেউ জানে না, আপনিও জানতেন না যদি আমার বউ না হতেন। আচ্ছা। খাওয়া শেষ করে রাহি আঁচলকে নিয়ে বের হলো। এখন তারা বিশাল একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। আঁচল বিল্ডিংটার দিকে তাকিয়ে বলল, এটা তো এলাকার বিখ্যাত ব্যবসায়ী আবরাম সাহেবের অফিস। আপনি চিনেন তাকে? তাকে কেনা চেনে। আর কি জানেন আপনি তার সম্পর্কে? তিনি স্ট্রোক করে মারা যান। তার একজন ছেলে আছে। ওনার মৃত্যুর পর তার ছেলে ব্যবসা দেখাশোনা করেন। অনেক কিছু জানেন দেখি। তার ছেলেকে কখনো দেখেছেন? না। আসুন ভেতরে যাই। না জানি ভেতরে যাব না। রাহি বেশ কয়েকবার বলল, কিন্তু কিছুতেই আঁচল যেতে রাজি হলো না। এক প্রকার জোর করেই রাহি আঁচলকে নিয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই সবাই রাহিকে সালাম দিচ্ছে। এটা দেখে আঁচল খুবই অবাক হয়ে গেল। একটু পরে যখন রাহির পিয়ে আসলো তখন আঁচল নিজের মুখটা লুকানোর চেষ্টা করছে। রাহি এটা লক্ষ্য করলো। যখন লোকটা বলল, স্যার আপনি হঠাৎ অফিসে? তখন রাহি বলল, আজ থেকে আমি আব্বুর কেবিনে বসবো, সব ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। এটা তো আমাদের জন্য খুবই ভালো সংবাদ। আবরার সাহেবের অবর্তমানে আমরা তার সন্তানকে পুরো সময়ের জন্য পাচ্ছি। এই কথাটা শুনে আঁচল রীতিমতো শখ। লোকটা কী বলছে এইসব? স্যার আপনার সাথে উনিকে? ও আমার স্ত্রী। রাহি আঁচলকে পরিচয় করিয়ে দেওয়ার সময় লোকটা আঁচলকে দেখে ফেলে। রাহি আঁচলকে বাসায় পাঠিয়ে দিয়ে তার বাবার কেবিনে বসল। একটু পরে তার পিয়ের রুমে আসলো। স্যার আসবো? আসুন। স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন তো। হ্যাঁ বলুন। ম্যাডামের সম্পর্কে সব খোঁজ নিয়ে তবে কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। কেন? না মানে উনি তো একজন কি যৌনকর্মী, এটাই বলতে চাচ্ছেন তো? না মানে হ্যাঁ স্যার। আপনি কি করে জানলেন? লোকটা আর কিছু বলল না। নিজের বাসায় বউ রেখে অন্ধকার গলিতে না গিয়ে নিজের বউকে সময় দিন। আগে নিজের চরিত্র ঠিক করুন। আর হ্যাঁ,
আমি সব কিছু জেনেই বিয়ে করেছি। পরবর্তী কোনো দিন আমার বউ নিয়ে কিছু বলতে আসবেন না। তার অতীতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার বর্তমান আর আমি ভবিষ্যৎ, বুঝতে পারছেন? মাথা নিচু করে বলল, হ্যাঁ স্যার, আপনি আসুন। লোকটা চলে। রাহি এখন বুঝতে পারল আঁচল কেন ভিতরে আসতে চায়নি। সেদিন অফিস শেষ করে একতরা ফুল আর কিছু চকলেট নিয়ে বাসায় গেল রাহি। পিচ্চিরাস খেয়ে ঘুমিয়ে গেছে। বাসায় কোথাও আঁচল নেই। ছাদে গিয়ে দেখে আঁচল দাঁড়িয়ে আছে। পেছনে থেকে আঁচলকে জড়িয়ে ধরতে আঁচল চমকে ওঠে। মুখ ফিরে তাকাতেই রাহি আঁচলের চোখে পানি দেখল। কান্না করছেন কেন? আজ আমার জন্য আপনাকে আপনার কলিগের সামনে। আমি কি আপনাকে সেটা নিয়ে কিছু বলেছি? না, কিন্তু কোনো কিন্তু নয়। আর আমি সব কিছু জেনেই আপনাকে বিয়ে করেছি। আপনি আবরার সাহেবের ছেলে, বলেননি কেন? যখন খুব ছোট ছিলাম তখন আম্মু মারা যায়। এরপর থেকে ভালোবাসা জিনিসটা কি সেটা ভালোভাবে বুঝে উঠতে পারিনি। আব্বু সবসময় বাইরে থাকতো। তখন দেখেছি সবাই শুধু আমার টাকার জন্য আমার কাছে আসতো, কেউ ভালোবাসার জন্য কাছে আসেনি। তখন বসতে শিখলাম। তখন আব্বুকে বলে দেশের বাইরে গিয়ে কিছুদিন থেকে এসে সোজা এই বাসায় উঠি। তখন থেকে কেউ জানে না আমি কে। যখন দরকার পড়তো তখন বাবার সাথে দেখা করতাম। শুধু অফিসে মানুষগুলোই জানে। এরপর প্রথম প্রেমে পড়লাম। ভাবলাম সে হয়তো আমায় ভালোবাসে, আগলে রাখবে, কিন্তু না, সেও টাকার খোঁজেই ছিল। এরপর বাবা মারা যায়। এরপর আপনার সাথে দেখা, তারপর বিয়ে। তো নিজেকে হাইড করার কারণটা কি? আমি এমন একজনকে নিজের জীবনের সাথে জড়াতে চেয়েছিলাম যে টাকাকে না, আমায় ভালোবাসবে। আমায় ছুঁড়ে ফেলে দিবেন না তো? কেন? বড়লোক মানুষ তো এটাই করে, প্রয়োজন শেষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যদি তাই হতো তবে তোমায় টাকা দিয়ে নিয়ে আসতাম, বিয়ে করে নয়। এখন থেকে মাথা নিচু নয়, উঁচু করে চলবেন। আর হ্যাঁ, আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাই। কেন জানি না, আপনার স্পর্শে একটা কোমল প্রাণ খুঁজে পাই। তাই জন্য আপনাকে আমার ভালো লাগে। আর ভালো লাগে জন্যই ভালোবাসি। ভালোবাসাকে ভালোবাসতেই আমার ভালো লাগে। রাহির কথাটা শেষ হতেই আঁচল রাহিকে জড়িয়ে ধরল। এই জন্য এক বুক প্রশান্তি, দুটো ঢেউ কিনারা খুঁজে পেল। এভাবেই চলুক তাদের আগামীর পথ চলা। সুখে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। ধন্যবাদ।